তো অনেক অপেক্ষার পর ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআরের মর্মান্তিক অ্যাকশন সিনেমাটি পার্ট 2 এসে গেছে। তো চলুন গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি আপনি আপনার বাবাকে একজন রিয়েল হিরো মনে করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। যখন বন্ধুরা শত্রু হয়ে ওঠে এবং প্রতিটি পদক্ষেপে সত্য এবং মিথ্যার সীমানা ঝাপসা হয়ে যায়, তখন এমন একটি যুদ্ধ শুরু হয় যেখানে কেবল জয় এবং পরাজয়ই নয়, আনুগত্য এবং জীবনও ঝুঁকির মধ্যে থাকে। গল্পের শুরুটি জাপানের এমন একটি অঞ্চলে শুরু হয় যেখানে মাফিয়াদের নেতা এই অঞ্চলে উপস্থিত থাকে এবং আমাদের নায়ক কবির আজকে তাকে হত্যা করতে এসেছেন। কিন্তু তিনি যাকে হত্যা করতে এখানে এসেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি খুবই শক্তিশালী এবং তার সাথে অনেক লোকও উপস্থিত ছিল। কিন্তু কেউ যদি কবিরকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করেন তাহলে এটি তাদের সবচেয়ে বড় ভুল হবে। এখানে মাফিয়াদের লোকেরা কবিরকে আক্রমণ করে, কিন্তু কবির একা তাদের সকলের জন্য অনেক বেশি ছিল। কবির তাদের সকলকে একে একে হত্যা করে। শেষ পর্যন্ত তাদের সকলের নেতা এখান থেকে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু কবির তাকেও হত্যা করে। আর এখন কবির সম্পর্কে আমাদের বলা হচ্ছে যে কবির পৃথিবী থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে এবং এখন সে এইভাবে চুক্তি হত্যার কাজ করে। আর বলা হচ্ছে যে কবির এই সবের বিনিময়ে প্রচুর টাকা উপার্জন করছে, আর কবির কেবল টাকার জন্য এই সব কাজ করছে। তাই কবির যাদের কাছ থেকে চুক্তি পেতেন তাদের মধ্যে একজন কবিরকে বলেন যে কিছু লোক আছে যারা তোমাকে চিরতরে কাজে রাখতে চায়। কবির স্পষ্টভাবে এই কাজ করতে অস্বীকৃতি জানান, কিন্তু সেই মহিলা খুব ভালো করেই জানতেন যে কবির এই কাজ করতে অস্বীকার করবেন। তাই তিনি কবিরকে অজ্ঞান করে ফেলেন এবং তাকে সেই লোকেদের কাছে নিয়ে যান। এখন গল্পটি ভারতে আসে এবং আমাদের কাব্য লুথারকে দেখানো হয়, যাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হচ্ছে। জানা যায় যে কাব্য লুথার কর্নেল লুথারের মেয়ে। কাব্য আসলে একজন উইং কমান্ডার এবং তিনি সাম্প্রতিক অভিযানে অনেক সৈন্যের জীবন বাঁচিয়েছিলেন, যার কারণে তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এখন যখন কাব্য এবং কর্নেল লুথার একটি পার্টিতে আছেন তখন হঠাৎ কর্নেল লুথারের ফোন আসে। তিনি বেরিয়ে আসার সাথে সাথেই হঠাৎ কিছু লোক কর্নেল লুথারকে অপহরণ করে। এরপর আমাদের কবিরকে দেখানো হয় এবং কবির এখন সেই একই লোকেদের সামনে আসেন যাদের সম্পর্কে সেই মহিলা কথা বলছিলেন। এখন ভারতের চারপাশের সমস্ত দেশ যেমন চীন, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এইসব দেশগুলির প্রত্যেকের একজন করে শক্তিশালী ব্যক্তি হলোগ্রাফের মাধ্যমে লাইভে আসেন। তাদের মধ্যে ভারতের একজন ব্যক্তিও অন্তর্ভুক্ত ছিলেন, তার নাম গৌতম গুলাটি, যাকে কবির খুব ভালো করেই চেনেন। গৌতম গুলাটি এখানে কবিরকে বলেন যে এই সমস্ত দেশ একসাথে ভারতকে ধ্বংস করতে চায়, তারা এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। এই কারণেই আমাদের একটি সংগঠন আছে এবং সেই সংগঠনের নেতা হলেন কালহি। এবং গত কয়েকদিন ধরে আপনি যে চুক্তিগুলো পেয়েছিলেন তা আসলে আমরাই দিয়েছিলাম, যাতে আমরা জানতে পারি যে আপনি এই কাজের জন্য সক্ষম কিনা। কিন্তু এখন যেহেতু আপনি এই সমস্ত চুক্তিগুলো খুব সঠিকভাবে সম্পূর্ণ করেছেন, আমরা মনে করি যে আপনি এই কাজের জন্য তৈরি এবং আপনি অবশ্যই আমাদের কাজ করবেন, কারণ এখন ভারতের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তবু আমাদের আপনাকে পরীক্ষা করতে হবে। এখানে আমরা কর্নেল লুথারকে দেখতে পাই। এই লোকেরা কর্নেল লুথারকে অপহরণ করেছিল, আর এখন এই লোকেরা চায় কবির তার আনুগত্য প্রমাণ করুক এবং কর্নেল লুথারকে হত্যা করুক। কর্নেল লুথার যখন এই সব দেখেন তখন প্রথমে তিনি কবিরকে খুব চিৎকার করে বলেন যে তিনি প্রথম শ্রেণীর বিশ্বাসঘাতক, আমাদের তাকে বিশ্বাস করা উচিত ছিল না। কিন্তু যদি কবির এখানে কর্নেল লুথারকে হত্যা করে তাহলে কবিরও কালির দলে যোগ দেবেন। তাই এখন যখন কর্নেল লুথার এবং কবির মুখোমুখি হন তখন গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমাদের বলা হয় যে কর্নেল লুথার ইতিমধ্যেই কালি সম্পর্কে জানতেন যে তিনি এমন একজন ব্যক্তি যিনি ভারতকে ধ্বংস করতে চান। এই লোকেরা এগিয়ে আসবে না, তবে আমাদের একজনকে তাদের সংগঠনে যোগ দিতে হবে, তবেই আমরা তাদের থামাতে সক্ষম হব। এবং কর্নেল লুথার এই পরিস্থিতির জন্য ইতিমধ্যেই প্রস্তুত ছিলেন। তিনি জানতেন যে এমন একদিন আসতে পারে যখন তিনি হঠাৎ করেই তার জীবন হারাতে পারেন, কারণ তিনি এই সব জানেন না। তিনি কেবল একটি জিনিস জানেন, ভারত প্রথমে, তিনি নিজেকে পরে রাখেন। এখানে কবির কর্নেল লুথারকে হত্যা করতে চাননি, কিন্তু কর্নেল লুথার চান কবির তাকে হত্যা করুক, কারণ যদি কবির এটা না করে তাহলে কালি তাকে তার দলে অন্তর্ভুক্ত করবে না এবং সে তাদের পরিকল্পনা সম্পর্কেও জানতে পারবে না যে তারা কিভাবে ভারত ধ্বংস করতে চায়। এইসব শোনার পর কবির কর্নেল লুথারকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন কবির তাকে হত্যা করছিল তখন তার চোখে অনেক ব্যথা ছিল, কারণ কবির তাকে তার বাবা বলে মনে করতেন এবং অবশেষে কবির তাকে হত্যা করলেন। পরের দিন কর্নেল লুথারের মৃতদেহ কাব্যের হাতে পড়ে। কাব্যকে এখানে একটি ক্লিপ দেখানো হয়েছে যে আসলে কর্নেল লুথারকে কবির হত্যা করেছেন এবং এটি দেখে কাব্য রেগে যায় যে
কবির কিভাবে এটি করতে পারে, যিনি কর্নেল লুথারকে তার বাবা বলে মনে করতেন। কিন্তু এখন কাব্য অনুভব করতে শুরু করে যে কবির বিশ্বাসঘাতক হয়ে উঠেছে, কারণ সে বহু বছর ধরে ভারত থেকে নিখোঁজ ছিল এবং কেউ তার সম্পর্কে কিছুই জানতো না। তার মনে হয়েছিল যে সম্ভবত কবির অবশ্যই এটি করতে পারে। তাই এখন কর্নেল লুথারের শেষকৃত্যে কর্নেল লুথারের জায়গায় অন্য একজন লোক আসে, যার নাম ছিল বিক্রান্ত কোল, যিনি তার জায়গা নিতে যাচ্ছিলেন এবং এখন তিনি এই মামলাটি পরিচালনা করতে চাচ্ছিলেন। কিন্তু এখানে একজন মন্ত্রী বিক্রান্ত কোলকে ব্যাখ্যা করেন যে আপনি কবিরকে খুব হালকাভাবে নেওয়ার চেষ্টা করেছেন, আপনি তাকে ধরতে পারবেন না। তাই আমাদের একজন এজেন্ট আছে যে কবিরকে জেলে নিয়ে যাবে, তাকে ধরতে পারে। তার নাম রঘু। যার পরে আমাদের রঘুর মিশন সম্পর্কে বলা হয়। জানা যায় যে কিছু লোক কিছু সৈন্যকে এমন জায়গায় জিম্মি করে রেখেছে যেখানে কেউ যেতে পারে না। যদি কেউ সেখানে যাওয়ার চেষ্টা করে তাকে হত্যা করা হবে। কিন্তু এখানে রঘু সিদ্ধান্ত নিয়েছে যে সে একাই সেই জায়গায় যাবে। তারপর রঘু একাই সেই জায়গায় গিয়ে সেই জায়গাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে, সেখানকার সমস্ত খারাপ লোকদের মেরে ফেলে এবং তার সমস্ত সৈন্যকে নিরাপদে ফিরিয়ে আনে। তাই এখন কাব্য অফিসার কলের দলে যোগ দিয়েছিল এবং বিক্রমও যোগ দিয়েছিল। এই সকল লোক একসাথে কবিরকে ধরতে যাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে তারা কবিরকে ধরবে। তারপর কাব্য মনে করে যে কবির নয়নার খুব কাছের ছিল। নয়নারও একটি মেয়ে আছে যার নাম রুহি এবং সে স্পেনে পড়াশোনা করে। আমরা সবাই যদি রুহির পিছনে যাই তাহলে আমরা সহজেই কবিরকে ধরতে পারবো। আর এই লোকেরাই এই পুরো কল্পনাটি তৈরি করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে কবিরও কালীর সংগঠনে অন্তর্ভুক্ত এবং কবির তার আনুগত্য প্রমাণ করেছিলেন এবং তিনি কর্নেল লুথারকে হত্যা করেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে কবির স্পেনে ছিলেন এবং তিনি রুহির সাথে দেখা করতে গিয়েছিলেন। হঠাৎ পুরো টিম তাকে এখানে ডেকে পাঠায়। বিক্রম এবং কাব্য এখানে কবিরকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করে। এমনকি কাব্য আর বিক্রমও কবিরকে ধরতে পারে না। সংঘর্ষটি সবেমাত্র ঘটেছে এবং কাব্য মনে করে যে হয়তো কবির কর্নেল লুথারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছেন, যার কারণে তাদের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এখানে তীব্র লড়াই হয়, কিন্তু কবির কাব্যকে এড়িয়ে এখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু পরে কবির বিক্রমের মুখোমুখি হন, যেটা খুবই বিপজ্জনক ছিল। আর যখন কবির এবং রুহি বিক্রমকে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং তার হাতে বন্দুক দেখে, তারা গাড়িটিকে ট্রেনের ট্র্যাকের কাছে নিয়ে আসে, যেখানে গাড়িটি ট্রেনের উপর দিয়ে চলে গিয়েছিল। আর এই দৃশ্যটি খুবই বিপজ্জনক ছিল। একটা সময় ছিল যখন রুহি মারা যাওয়ার উপক্রম। তারপর বিক্রম আবার ভিতরে ঢুকলো এবং সে রুহিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো। এখানে বিক্রম এবং কবিরও মুখোমুখি হলেন, কিন্তু বিক্রম দেখলেন যে ট্রেনের সবার জীবন বিপদের মধ্যে। তারপর বিক্রম কবিরকে ছেড়ে এই ট্রেনের সকলের জীবন রক্ষা করে এবং ততক্ষণে কবির এবং রুহি সেখান থেকে পালিয়ে যায়। এখন গৌতম গুলাটি কবিরকে আরেকটি মিশন দেয় যে তাকে ভারতের একজন বিখ্যাত মন্ত্রী বিলাস সারাংকে উদ্ধার করতে হবে। কিন্তু কবির বুঝতে পেরেছিলেন যে যদি এই লোকেরা এভাবে এটি ব্যবহার করে তবে ভারতের অনেক নিরীহ মানুষ মারা যাবে। সেই কারণেই কবির বিক্রমের সাথে যোগাযোগ করে এবং তাকে স্পেনে আমন্ত্রণ জানিয়েছিলেন। আসলে কবির বিক্রমকে পরোক্ষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি কেবল রুহির বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন। ইনস্টাগ্রামে লগ ইন করা হলো। বিক্রম রুহির অবস্থান সম্পর্কে জানতে পারল। এটা দেখে বিক্রম সেখানে পৌঁছে গেল এবং সেখানে যখন বিক্রম এবং কবির একে অপরের সামনে, তখন এখানে কবির বিক্রমকে সবকিছু বলে দিল যে সর্বোপরি তিনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন এবং ভারতকে কতটা ভালোবাসেন। তিনি ভারতের জন্য যে কোনো কিছু করতে পারেন। এজন্যই এখানে তাকে এই সংগঠনে যোগ দিতে হবে। কিন্তু এখানে কবির আসলে বিক্রমকে বলতে চান যে ভারতের মন্ত্রী বিলাস সারাং মারা যাবে আর আমরাই তার জীবন নিতে যাচ্ছি, তাই আমি চাই তুমি তার জীবন বাঁচাও। এইসব শোনার পরে বিক্রম ও কবিরের এইসব কথা শুনে সম্মত হন। তিনি বুঝতে পারেন যে কবির একজন সত্যিকারের দেশপ্রেমিক। এখন আমরা এখানে জানতে পারি যে গৌতম গুলাটি বিলাস সারাংয়ের পুরো পরিবারকে হত্যা করতে বলেছিলেন। সেই কারণেই যখন বিলাস সারাংয়ের পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল, পুরো পরিবার বিমানে কোথাও যাচ্ছিল আর ঠিক তখনই কবিরের দল তাদের আক্রমণ করে। কিন্তু বিক্রমও সেখানে পৌঁছে যায়। কবির ইতিমধ্যেই বিক্রমকে এই বিষয়ে অবহিত করেছিলেন। এখানে বিক্রম তাদের সকলকে প্রচন্ড মারধর করেছিলেন। আর যখন বিক্রম এখানে দুর্বল হতে শুরু করে তখন কবির এখানে প্রবেশ করে এবং তারপর বিক্রম আর কবির একসাথে এই সকল লোকেদের নির্মমভাবে মারধর করা শুরু করে। এভাবেই তারা বিলাস সারাংয়ের পুরো পরিবারকে বাঁচিয়েছিল। আমরা সকলেই এটা জানি, মনে হচ্ছিল তাই। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে বিক্রম এখানে বিলাস সারাংয়ের পুরো পরিবারকে হত্যা করে এবং তারপর এখানে বিক্রম কবিরকে বলে যে তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে ভুলবো না। এখানে বিক্রম কবিরকে কাব্য বলে ডাকছে। এরপর সে তাকে একটি প্যারাশুট দেয় এবং এখান থেকে লাফ দিতে বলে।
এর অর্থ হলো বিক্রম কবিরকে এখানে জীবিত রেখে গিয়েছিল, যার কারণে পরে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় 1999 সালে, যখন আমরা জানতে পারি যে কবির এবং রঘু অর্থাৎ বিক্রমের বয়স মাত্র 15 বছর, দুজনেই এতিম ছিল এবং দুজনেই রাস্তায় ভিক্ষা করত। এবং তারপর একদিন অনেক লোক কবিরকে দেখতে পেল, তারা তাকে হয়রানি করতে শুরু করলো, তারা তার হাত পা ভেঙে দিতে চেয়েছিল যাতে কবির ঠিকমতো ভিক্ষা করতে পারে। কিন্তু যখন রঘু এইসব দেখলো তখন রঘু কবিরকে সাহায্য করেছিল এবং লোকজনকে প্রচণ্ড মারধর করেছিল এবং তারপর কবিরকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছিল। রঘু লড়াইয়ে খুব পারদর্শী ছিল, সে একজন বিশেষজ্ঞও ছিল, যার কারণে রঘু কবিরকে যুদ্ধ শেখাতো। এখন তারা বড় হওয়ার সাথে সাথে দুজনেই চুরি করতে শুরু করে এবং তারা চুরিতেও পারদর্শী হয়ে উঠেছে। আর এরপরে একদিন যখন তারা দুজনেই চুরি করতে একটি ঘড়ির দোকানে পৌঁছায় তখন পুলিশ তাদের সেখানেই ধরে ফেলে। তারা তাকে ধরে নিয়ে গেল এবং গ্রেপ্তার করলো। এখন যেহেতু তাদের বয়স মাত্র 15-16 বছর, তাই তাকে একটি বাল্য আশ্রমে পাঠানো হয়েছিল, যেখানে সে 1 মাস কাটিয়েছিল। তারা ক্লান্ত ছিল এবং কি করবে বুঝতে পারছিল না এবং তারপর কর্নেল লুথার বাল্য আশ্রমে প্রবেশ করলেন। তিনি এখানে সমস্ত শিশুদের দেখাশোনা করার জন্য ছিলেন। তিনি এসেছিলেন তাদের বলতে যে তোমরা পরবর্তীতে কি করতে পারো। তিনি বাল্য আশ্রমের 300 জন শিশুর মধ্যে মাত্র 2টি সন্তানকে বেছে নিয়েছিলেন। তারা এখানে এসেছিল কারণ তাদের সৈনিক বানাতে যাচ্ছিল, সেই জন্যই এখানে একটি শারীরিক পরীক্ষা করা হয় এবং তাদের মস্তিষ্ক পরীক্ষা করা হয় যে সর্বোপরি তারা কতই না বুদ্ধিমান। প্রতিটি শারীরিক পরীক্ষায় রঘু শীর্ষে থাকতো এবং তার ঠিক পেছনে ছিল কবির। তারা দুজনেই খুবই বুদ্ধিমান ছিল। আমি শারীরিক পরীক্ষা ভালোভাবেই দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে কর্নেল লুথার এখানে কবিরকে এবং জিতেন্দ্র নামে একজনকে বেছে নিয়েছিলেন, কিন্তু রঘুকে নির্বাচিত করা হয়নি। এবং রঘু যখন কর্নেল লুথারকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তখন কর্নেল লুথার তাকে বলেন যে আমি কেবল ভারতের পক্ষে, আমি আগে আসতে চাই। আর তোমার চিন্তা ভাবনা দেখে আমার মনে হয় তুমি শুধু সব জায়গায় আগে আসতে চাও। আর এটা দেখে রঘু খুব রেগে গেল এবং কবিরকে বলল আমি আর এই জায়গায় থাকতে চাই না, আমাকে এই জায়গাটা এক্ষুনি ছেড়ে যেতে হবে আর তুমিও আমার সাথে আসবে। কিন্তু কবির এখানে রাজি হয় না। সে বলে যে 6 মাস পর কর্নেল লুথার আবার এখানে আসবে, সে তোমার পরীক্ষা নেবে এবং তুমি হয়তো তাতে উত্তীর্ণ হবে। কিন্তু এখন রঘু তার মন স্থির করেছে, সে বদলে গিয়েছিল। সে বলে যে এখন আমি ভারতকে প্রথমে চাই না, কিন্তু আমি সর্বত্র রঘুকে প্রথমে চাই। এরপর সে এই বাল্য আশ্রমটি শুরু করে। সে দেয়াল টপকে এখান থেকে পালিয়ে যায় এবং এখন সে সবার বিরুদ্ধে দাঁড়ায়। অন্যদিকে আমাদের দেখানো হয় রঘু ওরফে বিক্রম। জানা যায় যে বিক্রম আসলে কালীর জন্য কাজ করে। গৌতম গুলাটি তাকে কবিরকে হত্যা করার জন্য ভাড়া করেছিলেন, কারণ কবির একজন বিশ্বাসঘাতক, তারা এটা বুঝতে পেরেছিল। সেই কারণেই তারা বিক্রমকে ভাড়া করেছিল এবং এখন এখানে তার খুব ভালো নিয়ন্ত্রণ রয়েছে। আমরা জানি কবির শেষ পর্যন্ত কোথায় যাবে। কবির সোজা গৌতম গুলাটির বাড়িতে যায়, যেখানে গৌতম গুলাটির অনেক বন্ধু উপস্থিত থাকে। সবাই উপস্থিত ছিল। গৌতম গুলাটি এখন কবিরের একমাত্র ফুল, এজন্যই সে গৌতম গুলাটিকে হত্যা করতে চায়। সেখানে পৌঁছে তিনি দেখতে পান যে গৌতম গুলাটি দেশের অন্যান্য নেতাদের সাথে মিলে একটি পরিকল্পনা করছেন ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য। তারপর কবির সেখানে পৌঁছে গৌতম গুলাটিকে নির্মমভাবে মারধর করে। বিক্রম কবিরকে বলে যে আমি যতবার তোমাকে ছেড়ে এসেছি আজ আর তোমাকে ছেড়ে যাব না। কিন্তু এখানে কবির বিক্রমকে ফাঁকি দিয়ে এখান থেকেও পালাতে সক্ষম হয়। বিক্রম এবং তার পুরো দল কবিরকে ধরার জন্য খুব আগ্রহী। সে চেষ্টা করে কিন্তু সে কিছুই পায় না, কারণ কবির এখান থেকেও চলে গিয়েছিল। আর এখানে বিক্রম নিচেই গৌতম গুলাটিকে হত্যা করে। কিন্তু বিক্রম সবাইকে বলে দিল যে গৌতম গুলাটিকে কবির হত্যা করেছে, যার কারণে সবাই এখন কবিরকে খুঁজছে। আর গৌতম গুলাটির আসন খালি হওয়ায় বিক্রম নামে একজন নতুন সদস্য দলে প্রবেশ করেছিলেন। বিক্রম নিজেই গুলাটির স্থলাভিষিক্ত হয়েছিলেন গৌতম এবং এখন তিনি আরো শক্তিশালী হয়ে উঠেছেন। তবে তাকে এখনো কবিরকে হত্যা করতে হবে। অন্যদিকে দেখা যায় কবির গলিত আংটিটি কাব্যের কাছে একটি বুলেট সহ পাঠায়। সে বুঝতে পারে যে এই আংটিটি কে পাঠিয়েছে। আর এখন গল্পটা 15 বছর আগের দিকে চলে যায়, যেখানে আমরা জানতে পারি যে 15 বছর আগে কবির এবং কাব্য একে অপরকে পছন্দ করত। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে দুজনেই বিয়ে করার কথা ভাবছিল। যখন কাব্য কবিরকে বিয়ের প্রস্তাব দেয় তখন কবির ইন্ডিয়া ফার্স্টে কাব্যকে বলেছিলেন যে আমার মনে হয়েছিল কর্নেল লুথার আমাকে একজন সৈনিক বানাবেন, অথচ তারা আমাকে রাশিয়া পাঠাতে চাইছে। তাই আমি চাই তুমি বিয়ের কথা ভুলে যাও, কারণ আমার কাছে আমার দেশ সবার আগে। এটা আগে ঘটবে, আমি ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। সেজন্যই আমি চাই না তুমি আমাকে বিয়ে করো। আর এখন বিয়ের 15 বছর পর
তাদের দুজনের আবার দেখা হয়। এখানে কবির কাব্যকে সবকিছু বলে দেয়। সে তাকে কালী সম্পর্কেও সবকিছু বলে, সে সংগঠন সম্পর্কে এবং কর্নেল লুথারকে কিভাবে হত্যা করেছিল সে সম্পর্কেও বলে। কাব্য কবিরের কথায় তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে কাব্য বিলাস সারঙ্গকে ডাকে, যিনি ভারতের প্রধানমন্ত্রী। তিনি তাকে বলেন যে কবির আমার সাথে আছেন এবং আমরা একটি সমস্যায় আটকে আছি, কারণ বিক্রম কবিরকে হত্যা করতে চায়। তারপর বিলাস তাদের একটি নির্জন জায়গায় ডাকে, যেখানে কর্নেল লুথারের সাথে দেখা করত। কিন্তু যখন সে সেই জায়গায় পৌঁছালো তখন সে জানতে পারল যে এটা মোটেও নিরাপদ জায়গা নয়, কারণ এখানে উপস্থিত বেশিরভাগ মানুষই ছিল কাব্য এবং কবিরকে আক্রমণ করতে যাচ্ছিল। তারা এখানে প্রচন্ড গুলি চালাতে শুরু করে এবং পাল্টা আক্রমণে কবির এবং কাব্যের উপরই আক্রমণ করা হয়। যখন কল এখানে প্রবেশ করে তখন তারা দুর্বল হয়ে পড়েছিল, যে খুব ভালো মেশিন গান নিয়ে আসে এবং তাদের সবাইকে হত্যা করতে শুরু করে। তারা তাকে ফেলে দেয়। জানা যায় যে কল কালী সম্পর্কে কর্নেল লুথার এবং কবিরকে তথ্য দিয়েছিল, যারা বর্তমানে কর্নেল লুথারের জন্য কাজ করছে। একইভাবে আমি কর্নেল লুথারের জন্য কাজ করতাম, তাই এখন বিক্রান্ত এখানে ছিল এবং সবাই বুঝতে পেরেছিল যে সে কে ঠিক আর কে ভুল। তাই প্রধানমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে ছিল এবং বিক্রান্ত কল এই সমস্ত নিরাপত্তার দায়িত্ব বিক্রমকে দিয়েছিলেন। কিন্তু এখন সে তাদের বলে যে বিলাস সারাঙ্গের জীবন বিপদে, তাই তোমরা তার দেখাশোনা করো, আমরা প্রধানমন্ত্রীর দেখাশোনা করব। বিক্রম বিলাস সারাঙ্গের সাথে উপস্থিত ছিলেন। জানা যায় যে বিলাস সারাঙ্গও একজন বিশ্বাসঘাতক এবং তিনিও কালীর সংগঠনের সাথে আছেন। তারা চায় প্রধানমন্ত্রীকে হত্যা করা হোক এবং তার পরবর্তী প্রধানমন্ত্রী বিলাস সারাঙ্গ হোক, কিন্তু তা ঘটে না, কারণ কবির তাদের সামনে দাঁড়িয়ে আছে। কবির এখানে বিলাস সারাঙ্গকে খুব খারাপভাবে মারে এবং বিক্রমকেও মারে, যার কারণে তিনি খুব গুরুতর আহত হন। এই সব দেখে দেশের বাকি নেতারা রেগে যান। এখানে তারা বিক্রমকে বলে যে বিলাস সারাঙ্গ আর নেই, এভাবে আমাদের সংগঠন এখানেই শেষ হয়ে যাবে। বিক্রম বলে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সবকিছু পূরণ করা হবে, প্রধানমন্ত্রীকেও হত্যা করা হবে এবং আমাদের সামনে দাঁড়িয়ে থাকা কবিরকেও হত্যা করা হবে। এখন বিক্রম কবিরকে ডেকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং বলে যে এটি আমাদের শেষ সাক্ষাৎ হবে, এরপরে আমরা দেখা করব না। অন্যদিকে আমরা দেখতে পাই যে পিগি, বিক্রান্ত, কোল এবং কাব্য প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিযুক্ত ছিলেন। অন্যদিকে বিক্রম এবং কবির মুখোমুখি ছিলেন, দুজনেই তাদের শৈশবের কথা বলছিলেন। এখানে বিক্রম কবিরের সাথে কথা বলছিলেন যে আমি ভাবছিলাম যদি ছোটবেলায় তোমাকে না বাঁচাতাম তাহলে তুমি আজ এখানে পৌঁছাতে পারতে না, কিন্তু কবির বলে যে আমি অনেক বড় ভুল করেছি, আমি তোমাকে একা রেখে এসেছিলাম, তোমার দেয়াল অতিক্রম করা উচিত হয়নি। একদিকে ইন্ডিয়া ফার্স্ট, অন্যদিকে রঘু ফার্স্ট, এই কারণে তাদের মধ্যে তীব্র লড়াই হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রীর উপরও আক্রমণ করা হচ্ছে, কিন্তু সেখানে বিক্রান্ত ফোন করে এবং কাব্য সবকিছু সামলায় এবং বিক্রান্তের দল আক্রমণ করতে আসা সকলকে হত্যা করে। সে তাকে মেরে ফেলেছিল, কিন্তু অন্যদিকে বিক্রম আর কবির একে অপরের জীবন খুঁজছিল। তারা খুব লড়াই করছিল, আজ তারা একে অপরকে হত্যা করবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে বিক্রম খুব খারাপভাবে আহত হয়। শেষ পর্যন্ত কবির বিক্রমকে বলেন যে আমি তোমাকে এভাবে যন্ত্রণায় দেখতে পাচ্ছি না, তুমি এখনো আমার পাশে আসতে পারো, তোমার এখনো সুযোগ আছে, তুমি ভারতকে প্রথমে করতে পারো। বিক্রম এতে রাজি, কিন্তু সে খুব গুরুতর আহত হয়েছিল এবং সে প্রথমে বলে তিনি প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছিলেন। অন্যদিকে বিক্রান্তের দল সকলকে হত্যা করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী এখনো নিরাপদ ছিলেন না, কারণ বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিস্ফোরকের সময় সারাঙ্গের মৃতদেহ উপস্থিত ছিল এবং তার মৃতদেহের ভিতরে গরম কাপড় ছিল, যার কারণে 15 সেকেন্ডের মধ্যে এটি বিস্ফোরিত হওয়ার কথা ছিল। কিন্তু এখানে যথাসময়ে বিক্রান্ত কোল তার মৃতদেহ বাইরে ফেলে দেন এবং এভাবে তিনি একটি বিশাল বিস্ফোরক থেকে রক্ষা পান এবং এভাবে তিনি প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছিলেন। যার পরে বিক্রান্ত কোল সংবাদ সম্মেলনের সামনে বলেছিলেন যে কবির এখনো পলাতক এবং বিক্রম একটি গুলি বিনিময়ের সময় প্রাণ হারিয়েছেন। এর অর্থ হলো তারা দুজনেই এদেশে নেই। বিক্রান্ত কোল এখানে এই কথাটি বলেছেন। এরপরে 9 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা কবিরকে দেখতে পাই, যিনি ভারত ধ্বংসের হুমকি দেওয়া লোকেদের পেছনে ছুটছিলেন। সে তাদের শেষ করতে এসেছিল। হলোগ্রাফে যারা নেতা হিসাবে এসেছিল তাদের বেছে বেছে হত্যা করা হচ্ছিল এবং এই অভিযানে কবিরের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। বিক্রমও তার সাথে ছিলেন। এ থেকে আমরা জানতে পারি যে তিনি মারা যাননি, বিক্রমকে কবির রক্ষা করেছিলেন। এইভাবে তিনি এই অভিযান সম্পূর্ণ করেছিলেন। তিনি সেনাবাহিনী হাতে নিয়ে সেই সব দেশে গেলেন যেখানে অন্যান্য দেশের নেতাদের হত্যা করা হয়েছিল। শেষ পর্যন্ত কবির এবং বিক্রম একে অপরকে হত্যা করলেন এবং বললেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যখনই দেশের আমাদের প্রয়োজন হবে আমরা দুজনেই একসাথে কাজ করব এবং আমাদের দেশকে রক্ষা করব। আর এখন এখানে বিক্রমের জন্য ভারত ইতিমধ্যেই প্রথম হয়ে গিয়েছিল। আর এখন সিনেমাটি শেষে আমাদের আলফা সিনেমার একটি ছোট্ট পোস্ট ক্রেডিট দৃশ্য দেখানো হয়েছে, যেখানে আমরা ববি দেওয়ালকে একটি ছোট্ট মেয়ের হাতে একটি আলফা সাইন বানাতে দেখতে পাচ্ছি, যা আমাদের বলে যে সে পরবর্তী সিনেমাটি হবে আলফা, যেখানে ববি দেওয়াল
অবশ্যই থাকবে এবং এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, এই ছিল পার্ট 2 গল্প। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার কোনো নতুন গল্পের স্টোরির সাথে।